নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি সম্পর্কে কান্তিভূষণ বক্সির লেখা থেকে কিছু পাঠ করে শোনাব। 1984 সালে প্রথম কাঁকুরগাছিতে যোগোদ্যান মঠে পূজনীয় মহারাজের সংস্পর্শে আসি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে। যিনি হাজার হাজার ভক্তের হৃদয়ের দেবতা, তাঁর হৃদয়ের চিকিৎসার বিরাট দায়িত্ব আমার ওপর ন্যস্ত হলো। তারপর মহারাজের কাছাকাছি যত যাবার সুযোগ হলো, অনুভব করলাম মহারাজ তাঁর অত্যন্ত কোমল স্বভাব, দরদি মন, স্নেহ ও মমতা ভরা কথা এবং ভুবন ভোলানো হাসি দিয়ে আমাকে চুম্বকের মতো তাঁর কাছে টেনে নিয়েছিলেন। আমি তাঁর স্নেহশীলতার বাঁধনে বাঁধা পড়ে গেছি। আমি আমার হৃদয়ের সমস্ত শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে চিকিৎসক হিসেবে মহারাজের সেবায় নিজেকে সঁপে দিলাম। মহারাজের সঙ্গে আমার যাত্রা শুরু হলো। আমার মনে হয় পূজনীয় মহারাজের কাছে ভক্তেরা ছিলেন সবার ওপরে। ভক্তদের সঙ্গে মহা আনন্দে সময় কাটাতে, কথা বলতে বিভিন্ন জায়গায় তাকে দেখেছি ও সেই দৃশ্য উপভোগ করেছি। প্রতিদিন দর্শনের সময় হলে তিনি আকুল হয়ে উঠতেন। মনে হতো তিনি ভক্তদের দর্শন দেবার চেয়ে বোধহয় তাঁদের দর্শন করার জন্য বেশি অস্থির হতেন। যাই হোক, সেই দর্শন যখন শারীরিক কারণে মাঝে মাঝে বন্ধ রাখতে হতো, তখন তাঁর মনে খুব কষ্ট হতো। আমরা ডাক্তাররা সেটা বুঝতে পেরেও কিছু করতে পারতাম না। তারপর যখন মহারাজ ও ভক্ত দর্শনার্থীদের মধ্যে বেঞ্চের ব্যবধান সৃষ্টি হলো, সেটাও তাঁর মনোপুত ছিল না। মাঝে মাঝেই বলতেন আমাদের, এই বেঞ্চগুলো কবে সরিয়ে দেবে? তাঁকে বলতাম, ভক্তদের সঙ্গে এইটুকু দূরত্ব রাখতে হয়েছে আপনার স্বাস্থ্যের কারণে। যেমন মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের সামনে একটি কাঁচের আড়াল আপনাকে দিতে হয়েছে প্রয়োজনের খাতিরে। তিনি আর কিছু বলতেন না, বুঝতেন সবই। ভক্তরা সবাই এই ব্যবধানটুকু মেনেও নিয়েছিলেন, কারণ মহারাজকে সবাই সুস্থ দেখতে চান। প্রতি সপ্তাহে অন্তত একবার আমাদের মহারাজকে দেখবার ব্যবস্থা থাকতো। ডাক্তারি পরীক্ষা বা আলোচনা হতো, কিন্তু মূল আকর্ষণ থাকতো মহারাজের মুখ থেকে দু চারটি স্নেহের কথা শোনা বা একটু স্নেহের পরশ পাওয়া। তার সুন্দর মিষ্টি কথা, তার কোমল স্নেহময় স্পর্শ এখনও যেন কানে, মনে এবং শরীরে লেগে রয়েছে। প্রতি শনিবার বা রবিবার এলেই মনটা অস্থির হয়ে পড়তো, কখন মহারাজকে দেখতে যাব। কোনো সপ্তাহে কোনো বিশেষ কারণে যদি না যাওয়া হতো, মনে হতো সপ্তাহটাই নিরর্থক এবং বিরস হয়ে গেল। মহারাজের চিকিৎসার প্রয়োজনে ক্রমশ আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল টিমে নেওয়া হলো। তাদের মধ্যে আমেরিকা এবং ইংল্যান্ড থেকেও বিশেষজ্ঞরা ছিলেন। তাঁরা সবাই আমারই মতো মহারাজের মায়ায় জড়িয়ে গিয়েছিলেন। মহারাজকে দেখে ও সব বুঝিয়ে দিয়ে আমরা ডাক্তাররা তাকে প্রণাম করে চলে আসার সময় প্রতিদিনই তিনি তার আশীর্বাদ স্বরূপ আমাদের প্রত্যেকের হাতে এক মুঠো করে ফক্স লজেন্স দিতেন। আমরা সেগুলি মাথায় ঠেকিয়ে নিয়ে আসতাম, নিজেরা খেতাম, কিছু কিছু অন্যদেরও দিতাম। এখনও আমার কাছে কয়েকটি লজেন্স আছে। মহারাজ রোগী হিসেবে একেবারে আদর্শ এবং অনুকরণীয় ছিল। যখনই তাঁর স্বাস্থ্য সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার দরকার হয়েছে, অনেক সময় আমাদের চিন্তা হয়েছে মহারাজ কি বলবেন। আমরা ডাক্তাররা বিস্তারিত আলোচনা করে
একমত হয়ে তারপর গিয়ে মহারাজকে বলতাম। বলার ভারটা অনেক সময় আমার ওপর পড়ত। আমি মহারাজের পাশে বসে তাঁর হাতটা আমার হাতে নিয়ে আস্তে আস্তে হাত বোলাতে বোলাতে আমাদের বক্তব্য পেশ করতাম। যদি আমাদের মতটা পরিষ্কার এবং যুক্তিসম্মত হতো তাহলে মহারাজের সম্মতি পেতে একটুও দেরি হতো না। তাঁর উত্তর হতো, তোমরা যা ভালো মনে করো তাই করো। কখনো কখনো আমাকে জিজ্ঞাসা করতেন, তুমি কনফিডেন্ট তো? গত 15 বছরে মহারাজের চিকিৎসার ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ডাক্তারদের নিতে হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই মহারাজের ছিল একই উত্তর। এই উত্তরের সঙ্গে মাঝে মাঝে জুড়ে দিতেন, গো অ্যাহেড। এই বয়সে এরকম বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ আমি আর দেখেছি বলে মনে পড়ে না। 1991 সালে মহারাজের করোনারিতে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখা গেল যে সব প্রধান আর্টারিগুলো ব্লকড হয়ে আছে। একমাত্র উপায় বাইপাস সার্জারি। অ্যাঞ্জিওগ্রাফি হওয়ার পর তাঁর বেডের কাছে যখন গেলাম, জিজ্ঞাসা করলেন, কি সিদ্ধান্ত হলো? আমি বললাম, মহারাজ, আমরা একটি খাদের ধারে দাঁড়িয়ে আছি, ভাবছি লাফ দেব কি না। যদি লাফ না দিই তাহলে এই ব্যথা চলতেই থাকবে, ক্রমশ হার্ট খারাপ হয়ে যাবে, আপনি বিছানায় শুয়ে থাকবেন, সেটা খুবই কষ্টকর হবে। আর যদি খাদের ওপারে পৌঁছতে পারি তবে কোয়ালিটি অফ লাইফ অনেক ভালো হবে। কিন্তু যদি অদৃষ্ট খারাপ হয় তবে খাদে পড়েও যেতে পারি। এখন আপনি যা বলবেন। একটু পরে আমায় জিজ্ঞাসা করলেন, তোমার কি ইচ্ছা? আমি একটু আবেগের সঙ্গেই বললাম, মহারাজ, আপনাকে বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পেতে দেখতে পারবো না, তাই আমার লাফ দিতেই ইচ্ছে করছে। সঙ্গে সঙ্গেই উত্তর পেলাম, তোমার যদি তাই ইচ্ছা তবে লাফই দাও, দেরি করো না। তারপর আবার বললেন, এটা সন্ন্যাসীর শরীর, নষ্ট হয়ে গেলে কি যায় আসে? এই শরীরটা মঠের সম্পত্তি, ওরা যা ঠিক করবে তাই হবে, আমার কোনো আপত্তি নেই। কি পরিষ্কার উত্তর, এখনও আমার কানে বাজছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি এর বাকি অংশটা আপনাদের শোনাবো। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।